আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এক দফার যে আন্দোলন চলছে সেটাকে কেন্দ্র করে আজও উত্তাল ছিল দেশ। সারা দেশ যেন ছিল অগ্নিগর্ভ। কোথায় হয়নি সংঘাত, এবং আজকের সংঘাতের আমি দু একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। যেমন ধরুন, আজকের সংঘাতে আমার কাছে মনে হয়েছে যেন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অনুগত বিভিন্ন গুন্ডা অথবা সশস্ত্র বাহিনী তারাও কিন্তু নেমে পড়েছিল, এবং যার অবধারিত ফল হলো আজকে সারাদিনে এখন পর্যন্ত, আমি যখন রাতের বেলায় এই ভিডিও করছি, এখন পর্যন্ত মারা গেছে 93 জন। 93 জন মানুষ একদিনে মারা গেছে একটা দেশে। সেই দেশে কোনো যুদ্ধ চলছে তা কিন্তু বলা যাবে না। যুদ্ধ যখন চলে তখনও কিন্তু একদিনে 93 জনের মৃত্যু, একটা বিশাল ঘটনা। কিন্তু দেশে কোনো যুদ্ধ চলছে না, আন্দোলন চলছে। কারা আন্দোলন করছে? সাধারণ মানুষ আন্দোলন করছে। আজকে একটা ছবি দেখলাম, একটা ইয়াং ছেলে, সেই ছেলেটা স্লোগান দিচ্ছে, তার পেছনে একজন বয়স্ক মহিলা, 50 ঊর্ধ্ব তার বয়স হবে, সে ওই ছেলেটা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা গেল সন্তান এবং তার মা, সন্তান আন্দোলন করছে, মা পেছনে দাঁড়িয়ে তাকে সাহস যোগাচ্ছে। আন্দোলনটা এই পর্যায়ে ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনে আজকে 93 জনের মৃত্যু ঘটেছে। কারা মারলো এটা? মানে কারা? আমি এই হিসাবটাই মিলাতে পারিনি। পুলিশ, আমার কাছে মনে হয় না যে পুলিশ এখন আর শুরুর দিকে যেমনটা ছিল তেমনটা আছে। আমার কাছে এখন পুলিশকে অনেকটাই নীরব মনে হয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সেই যুদ্ধন্ধী ভাবটা নেই। আমি আজকে আমার কাছে একজন একটা ভিডিও পাঠিয়েছেন, আমি এই ভিডিওটা আপনাকে দেখাই। দেখুন, পুলিশ দাঁড়িয়ে, আপনি ভিডিওটা দেখেন, দেখলে তো বুঝতে পারবেন। এই ভিডিওটাতে আপনারা কী দেখলেন? এই ভিডিওটাতে পুলিশরা দাঁড়িয়ে আছে সারি ধরে, একটা শিশু, ছোট্ট একটা শিশু, যে পুলিশের ওপর এত ক্ষিপ্ত হয়ে গেছে যে পুলিশকে যে সে ঘুষি মারছে, এবং তার বাবা অথবা বড় ভাই কে আমি জানি না, বাচ্চাটাকে সরিয়ে আনলো, তারপরে সে আরেকজনকে যে ঘুষি মারছে। পুলিশ কিন্তু বাচ্চা শিশুর ঘুষিতে সে ব্যথা পায়নি, ব্যথা পাওয়ার কথাও না, কিন্তু সে কিন্তু অপমানিত বোধ করলেও হজম করে গেছে। অন্য সময় হলেও কিন্তু হয়তো আমাদের অন্যরকম দৃশ্য দেখতে হতো। এই যে পুলিশের অবস্থানটা, চুপচাপ থাকা, যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনকারীরা কোনো ধ্বংসাত্মক কাজ না করছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিছু না বলা, এই জিনিসটাই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে প্রত্যাশিত। সেই কাজটাই পুলিশরা করেছে। তাহলে পুলিশরা অতটা যুদ্ধবন্দী ছিল না, তাহলে 93 জনের মৃত্যু কী করে হলো একদিনে? বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে এত লোক এভাবে গুলি খেয়ে মারা গেছে আমি মনে হয় আমার জীবনে দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা মনে করতে পারবেন না। এক ভয়ঙ্কর দৃশ্য, এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি কে তৈরি করেছে? এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? এই পরিস্থিতি কি কারোর মধ্যে সামান্যতম মানবিক বিবেকবোধ জাগ্রত করতে পারছে? শুনুন, আজকে আমাদের নানক সাহেব কি কথা বলেছেন। নানক সাহেব বলেছেন যে ধৈর্যের শেষ সীমায় নাকি তারা পৌঁছে গেছেন। নানক সাহেব আওয়ামী লীগ লিডার, উনি বলছেন যে ধৈর্যের শেষ সীমায় তারা পৌঁছে গেছেন। আমার হাসি পায়। যে একটা প্রবাদ আছে না, যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বড় আওয়ামী লীগের বড় বড় লিডাররা চেষ্টা করছেন আলোচনা করার জন্য, আর উনি আছেন ওনার ধৈর্য মাপার জন্য। ধৈর্যের নাকি শেষ সীমায় পৌঁছে গেছে, এবং উনি বলছেন যে ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়, মানে ওনারা আরও সবল হবেন। আপনারা কি দিয়ে সবল হবেন? এই আজকে যাদের দিয়ে সবল হয়েছেন তাদের দিয়ে? এই আওয়ামী লীগ, যুবলীগ এদের হাতে অস্ত্র তুলে দিয়ে? চেষ্টা তো করেছেন অনেক জায়গায়, ফলাফল তো দেখেছি। এবং আমি বলবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা। আমি এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীর ভূমিকাকে ইতিবাচক বলে মনে করি।
দুই একটা জায়গায় বিক্ষিপ্ত কিছু কথা মানুষ আমাকে বলেছে, আমার মনে হয় সেগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মোটের উপর আমি যতটুকু খবর পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, সেনাবাহিনীর ভূমিকা ছিল খুবই ইতিবাচক। এমনকি দুই একটা ঘটনা আমি শুনেছি, একটা ভিডিও আমি দেখলাম, ওই যে প্রতিদিনের বাংলাদেশ নামক একটা পত্রিকা, ওনারা ভিডিওটা আপ করেছেন, সেই ভিডিও দেখলাম এবং আমি শুনেছি সেটা হলো মিরপুর 10 নম্বরে একটা ঘটনা, যে এই নিরীহ আন্দোলনরতরা সবাই কিন্তু নিরস্ত্র, এই আন্দোলনরতদের বিরুদ্ধে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা অস্ত্র হাতে নেমে এসেছিল এবং তারা তখন এই আন্দোলনে যারা লিপ্ত আছেন তারা, এই স্টুডেন্টরা যে পাশে আর্মি ছিলেন, আর্মিদের সাহায্য চেয়েছেন, আর্মিরা তখন ওই সশস্ত্র সন্ত্রাসীদেরকে তাদের দেখে তাদের মাথার উপর দিয়ে গুলি করে তাদেরকে সরিয়ে দিয়েছেন। তার মানে এখানে এমনটা আমি শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, এবং প্রতিদিনের বাংলাদেশের যে ভিডিওটা আমি দেখলাম সেটা দেখে আমার সেরকমই মনে হলো যে আর্মি আসলে খুবই ইতিবাচক ভূমিকা রেখেছে এই ঘটনায়। কিন্তু এত কিছু করার পরেও কিন্তু মৃত্যুর সংখ্যা 93। এটা হয়তো আমি আরও আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে যদি এই ভিডিওটা আমি করতাম তাহলে হয়তো আমাকে 100 বলতে হতো। আর এর আগে তো 210 জনের হিসাবটা আগে পেয়েছি আমরা। আর অনেকে দাবি করছেন, অনেকে বলছেনও যে সবার হিসাব আসেনি, সবগুলি যোগ করলে কত দাঁড়ায়? একটা দেশে এত মানুষের রক্ত ঝরছে, একটা দেশে, আর এর সঙ্গে আহত যদি হিসাব করেন আপনি, অনেকে চোখ অন্ধ হয়ে গেছে ছড়া গুলি লেগে, যদি সেগুলি হিসাব করেন কি বিশাল একটা সংখ্যা। এই সংখ্যা, এত মৃত্যু, এত রক্ত, এটাও কি আমাদের শাসকদের, এটাও কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটেই বিচলিত করে না? আমি শুনেছিলাম যে নারীদের মন নাকি খুবই নরম হয়। আমি এমন অনেক নারীকে দেখেছি যারা নাকি মুরগির রক্ত দেখলে তারা সহ্য করতে পারে না। আমি বুঝি না আমাদের এই নারী, উনি কোন ধাতুতে তৈরি? মানুষের রক্ত নাকি বিচলিত করে না, মানুষের জীবনও নাকি বিচলিত করে না। মানুষ কখন ক্ষমতা ত্যাগ করে আপনি একবার খালি ভাবুন। আমি একটা কথা বলতে চাই যে কে আছে ওনার পক্ষে বলুন তো? অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তারা বিবৃতি দিয়েছে। আজকে দেখলাম যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া উনি নিজে বলছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন, ওনার সঙ্গে মন্ত্রী ছিলেন নুরুদ্দিন খান, উনি বলছেন, সবাই উদ্বেগ প্রকাশ করছেন, আর ওনার মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। উনি হুমকি দিচ্ছেন কেন? আমি একটা কথা গেলে বলতে চাই, যেটা বলে আমি এই আলোচনাটা শেষ করব। 90-এর যে আন্দোলন ছিল, এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম। ওই সময়টাতে আমি ছাত্র ছিলাম, আমার ছাত্র তখন মাত্রই শেষ দিকে আর কি। সেই 90-এর গণ আন্দোলনের সময় আমরা এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছি, আমাদের সামনে ছিল গণতন্ত্রের দুটা প্রতীক ছিল, দুজন প্রতীক ছিলেন আমাদের সামনে, একজন শেখ হাসিনা, একজন বেগম খালেদা জিয়া। আমরা মনে করতাম যে এই দুইজন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এত আন্দোলন করছে, এত ত্যাগ স্বীকার করছে, এদের হাতেই বোধ হয় এদেশের গণতন্ত্র, এদেশের সাধারণ মানুষের অধিকার নিরাপদ হবে। তারপর আমরা দেখলাম কি, আর আজকে সেই শেখ হাসিনাকে মানুষ কিভাবে অভিহিত করছে? এখন কি ওনাকে কেউ গণতন্ত্রের প্রতীক ভাবছে? ভাবছে না। এখন ওনার নামের সঙ্গে কোন বিশেষণটা জড়িত হয়েছে? আমি তো বলবো এরশাদ সাহেব মারা গেছেন, যদি উনি জীবিত থাকতেন উনি হয়তো খুশি হতেন। উনি বলতেন, ওনার খুব দুঃখ ছিল যে আমাকে আপনারা স্বৈরাচার বলবেন না, উনি বলতেন, উনি হয়তো এখন খুশি হতেন যে না, এই উপাধিটা, এই বিশেষণটা এখন আমার কাছ থেকে সরে অন্যদিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।